যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মানুষ চিনতে সবসময় মুখের প্রয়োজন হয় না, কখনো কখনো তার অবয়ব, তার পোশাক আশাকের ছোট্ট ছোট্ট অংশ হয়ে ওঠে তার পরিচয়। যেমন ডার্বি হ্যাট আর লাঠি মানেই চার্লি চ্যাপলিন, গোল চশমা মানেই গাঁধীজি, তেমনি নীল পেরে সাদা শাড়ি মানেই মাদার টেরেসা। ছোট্টখাট্ট চেহারা, মুখে স্মিত হাসি, ওইটুকু মনে পড়লেই জীবনের যে কোনো কষ্ট অর্ধেক হয়ে যায়, অনেক সময় পুরোটাই। তার স্নেহ স্পর্শে অনেকের রোগ মুক্তির অলৌকিক কাহিনী আজও ফেরে মুখে মুখে। সেজন্যই রবিবার মাদারকে সন্ত উপাধি দিতে চলেছে ভ্যাটিকান। মানুষের প্রতি ভালোবাসায় মাদারকে অমর করে রেখেছে মানুষের হৃদয়ে। মৃত্যু তো শরীরের হয়, কিন্তু মাদার টেরেসা তার ঊর্ধ্বে। মাদারকে সেন্ট উপাধি দিয়ে সেটাই জানিয়ে দিল ভ্যাটিকানও। তবে মাদার অবশ্য কখনোই বিশ্বাস করতেন না তিনি কোনো মিরাকল ঘটিয়েছেন, বরং তিনি আজীবন বলে এসেছেন, দ্য মিরাকল ইজ নট দ্যাট উই ডু দিস ওয়ার্ক, বাট দ্যাট উই আর হ্যাপি টু ডু ইট। আমরা যেটা করি সেটা মিরাকল নয়, আমরা খুশি মনে যেটা করি সেটাই মিরাকল। Basically, you know, the moment you achieve a kind of a status, you think you are irreplaceable. But Mother didn't ever think like that. In fact, so many people used to ask her that what will happen after you are not there? And she said it will be going on perfectly. গরিব দুঃখীদের সেবা করা তার কাছে নেহাত একটা কাজ ছিল না, সেটা ছিল তার আত্মার তৃপ্তি। মানুষের সেবাই ছিল তার বেঁচে থাকা। ধর্ম, বর্ণ, ধনী, গরিব, দূর দূরান্তে এর কোনো ভেদাভেদ ছিল না তার কাছে। কষ্টে থাকা মানুষের সেবাতেই তিনি খুঁজে পেতেন তার ঈশ্বরকে, যিশুকে। ছোট্ট মেয়েটা মাদার হওয়ার আগে থেকেই এরকম। 1910 সালে আলবানিয়ার যে স্কোপিও শহরে তার জন্ম, সেখানে ছিল বহু ধর্ম বর্ণের মানুষের বাস। সমস্যায় পড়লে কিভাবে একে অপরের পাশে দাঁড়ায় সেটা ছোট থেকেই দেখতেন মাদার থুরি অ্যাগনেস। অ্যাগনেস গনসা বোজাশিউ, এটাই বাবা মায়ের দেওয়া মাদারের নাম। অ্যাগনেস কথার অর্থ ফুলের কুঁড়ি। তখন অবশ্য কেউ জানতেন না এই কুঁড়ি পাপড়ি মেলে একদিন সারা বিশ্বে তার সুবাস ছড়াবে। 3 বোনের মধ্যে অ্যাগনেস ছিল সবচেয়ে ছোট, বয়স তখন মাত্র 8। তখনই বাবার মৃত্যু। স্কুলে পড়ার সময় থেকেই অ্যাগনেসের ঝোঁক তৈরি হয় সন্ন্যাসিনীদের জীবনের প্রতি। ছোট্ট অ্যাগনেস বাবা মায়ের কাছে বারবার বায়না করত সিস্টারদের গল্প শোনানোর। মানুষের সেবা করা যার রক্তে, তাকে তো এই কাজ টানবেই। 12 বছর বয়স থেকে অ্যাগনেস জড়িয়ে পড়ে সমাজ সেবার কাজে। সে বুঝতে পারে এটাই তার জীবনের মূল লক্ষ্য। 18 বছর বয়সে তার বন্ধুরা যখন ঠিক করে উঠতে পারেনি জীবনে কি করবে, তখন অ্যাগনেস জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলে, বাড়ি ছাড়ার সিদ্ধান্ত। সে বুঝতে পেরেছিল মানুষের সেবা করতে হলে ঘর ছাড়তে হবে। 1928 সালের সেপ্টেম্বরে মা দিদিকে ছেড়ে রোমান ক্যাথলিক নান হিসেবে অ্যাগনেস পাড়ি দেন আয়ারল্যান্ড। ডাবলিনে গিয়ে প্রথমে রপ্ত করেন ইংরেজি বলা, সেই সঙ্গে লরেটো মিশনারিতে প্রশিক্ষণ। দিনটা ছিল 1929 সালের 6ই জানুয়ারি। সেদিনই আয়ারল্যান্ড থেকে কলকাতার মাটিতে পা রাখলেন অ্যাগনেস। ম্যাসিডোনিয়ার অ্যাগনেসের কাছে কলকাতা তখন সম্পূর্ণ অজানা জগৎ। ভাষা জানা নেই, সংস্কৃতি অচেনা, পোশাকও অন্যরকম। কিন্তু 19 বছরের মেয়েটি সেসব নিয়ে ভেবে সময় নষ্ট করেনি। অচেনা কলকাতারই অলিতে গলিতে হেঁটে বেরিয়েছেন। কয়েক সপ্তাহ পরই অবশ্য কলকাতা ছাড়তে হয় অ্যাগনেসকে। লোরেটো ইনস্টিটিউটের তরফে তাকে পাঠানো হয় দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার কোলে এই লোরেটো কনভেন্ট থেকেই শুরু হয় নান হিসেবে অ্যাগনেসের পথ চলা। 1931 সালের 24শে মে লোরেটো কনভেন্ট থেকেই সিস্টার হিসেবে সারা জীবন কাটানোর শপথ নেন অ্যাগনেস। ফরাসি সন্ন্যাসী টেরেসা মার্টিনের নামে তার নাম হয় টেরিজা। লোরেটো কনভেন্টেরই একটি স্কুল ছিল কলকাতার এন্টালিতে, সেন্ট মেরিজ। দার্জিলিং থেকে সিস্টার টেরিজাকে এই স্কুলেই পড়াতে পাঠানো হয়। এই স্কুলেই 17টা বছর কাটান টেরেসা, 1931 থেকে 1948।
প্রথমে ভূগোলের শিক্ষক, তারপর অধ্যক্ষ। ততদিনে বাংলাটা ভালোভাবে রপ্ত হয়ে গিয়েছে। কলকাতাও পুরোদস্তুর জায়গা করে নিয়েছে মনের মাঝে। 1937 সালের 24শে মে সিস্টার টেরিজা হন মাদার টেরিজা। সামনেই বড় পরীক্ষা অপেক্ষা করছিল মাদারের জন্য। দেশ দুনিয়া জুড়ে যখন এক টালমাটাল পরিস্থিতি, তার আঁচ পড়ে কলকাতাতেও। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার সঙ্গে সঙ্গেই 42-এর মন্বন্তর। 1946-47-এ কলকাতা জুড়ে সাম্প্রদায়িক হিংসা, দেশভাগ। কলকাতা তখন বিপর্যস্ত। দলে দলে লোক গ্রাম থেকে শহরে ভিড় করছে। মানুষের পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই, চারিদিকে শুধুই হাহাকার। সে এক অবর্ণনীয় পরিস্থিতি। মানুষের সেই যন্ত্রণা চোখ এড়ায়নি মাদারের। একদিন সকালে হঠাৎ স্কুল থেকে বেরিয়ে পড়েন তিনি। একদিন সকালে হঠাৎই স্কুল থেকে বেরিয়ে এলেন মাদার। বাইরে তখন পুলিশের ছয়লাভ। কয়েকজন অফিসার মাদারকে আটকালেন, কিন্তু মাদার অনড়। তিনি বললেন, আমার সন্তানরা অভুক্ত রয়েছে, আমাকে যেভাবেই হোক ভিক্ষে করে হলেও খাবার আনতে যেতেই হবে। এক সন্ন্যাসিনীর জেদ দেখে শেষমেশ সেই অফিসারই ট্রাকে করে মাদারের কাছে চাল, ডাল, সবজি পৌঁছে দেন। আসলে সারা জীবন দুর্দশাগ্রস্তদের সেবার মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেয়েছেন মাদার। তার কাছে ঈশ্বর শুধুমাত্র একটি মূর্তি ছিল না। তিনি বলতেন, যিশু যখন ক্রুশবিদ্ধ হন তখন আমি তার যন্ত্রণা লাঘব করতে পারিনি, তাই যে কোনো যন্ত্রণা ক্লিষ্ট মানুষই আমার কাছে আমার যিশু। তার যন্ত্রণা লাঘব করতে আমি ছুটে যাবই। মাদার বলতেন, এই সময় তিনি অন্তরের ডাক শুনতে পেয়েছিলেন। দুর্দশাগ্রস্ত মানুষগুলিকে দেখে বুঝতে পেরেছিলেন তার জায়গা ওই স্কুল নয়, তার জায়গা পীড়িত দরিদ্র মানুষের মাঝে। ঈশ্বর তার কাছ থেকে আরো বেশি কিছু চান। এরপরই স্কুল ছাড়ার সিদ্ধান্ত নিতে দেরি করেননি। যেদিন সেন্ট মেরি স্কুল ছেড়ে বেরিয়ে আসেন, সেদিন ফেয়ারওয়েল অনুষ্ঠানে ছাত্রীরা মাদারের জন্য গিয়েছিল, তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো একলা। 1948-এ মাদার লরেটো ছাড়েন। লরেটোর কালো পোশাক ছেড়ে তুলে নেন নীল পেরে সাদা শাড়ি। সে সময় 1 টাকা দিয়ে 3টি শাড়ি কিনেছিলেন তিনি। এন্টালের কাছে মতিঝিলের এই ঝুপড়ি এলাকায় প্রায়শই যেতেন মাদার। বাচ্চাদের পড়াতেন, কারো অসুখ করলে শুশ্রূষা করতেন। একবার মাদার এক রোগীর ক্ষতস্থান মুছে দেওয়ার সময় পাশ থেকে একজন বলে উঠলেন যে 100 কোটি টাকা দিলেও এই কাজ আমি করতে পারবো না। মাদার তাকে বললেন, আমিও করতে পারবো না, টাকার জন্য এই কাজ আমি কখনোই করতে পারবো না, করি যিশুর জন্য। খুব অল্প সময়ের মধ্যেই মতিঝিলের ঝুপড়ি এলাকার উপেক্ষিত মানুষগুলো মাদারের মধ্যে আপনজনকে খুঁজে পেয়েছিলেন মাকে। দূর থেকে নীলপাড় সাদা শাড়ি দেখলেই মা মা বলে ছুটে আসতো শিশুরা। গায়ে জামা নেই, গা জুড়ে গরিবি, হাতে পায়ে ধুলো ময়লা, যা দেখে মাদারের অনেক সঙ্গী নাক কুঁচকোতেন। মাদার হাসতেন, বলতেন, এরকম করো না, ওরা সব ছোট যিশু। ঠিক মায়ের মতো যত্ন করে স্নান করিয়ে মাথা মুছিয়ে চুল আঁচড়ে দিতেন। ম্যাসিডোনিয়ার মেয়ে মতিঝিলে বসে ঝুপড়ির শিশুদের শেখাতেন বাংলা গান। মাদারের গলায় রবীন্দ্রসঙ্গীত, তার সঙ্গে বাচ্চারা ঘুরে ঘুরে নাচছে। নাচ শেষ হলে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর গল্প, তারই মধ্যে অ আ ক খ, কখনো ইতিহাস, কখনো ভূগোল, আরও কত কি। দুবেলা আধপেটা খেয়ে থাকা যে মানুষগুলো কখনো লেখাপড়া শেখার কথা ভাবতেও পারতেন না, তাদের জন্য কয়েক সপ্তাহের মধ্যে একটি স্কুল ও একটি চিকিৎসা কেন্দ্র তৈরি করেন মাদার। প্রতিদিন যাতায়াতের সুবিধের জন্য মতিঝিলের কাছাকাছি থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছিল, তাই কাছেই 14 নম্বর ক্রিক লেনে এই বাড়িটি ভাড়া নেন তিনি।
মাদারের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেন্ট মেরি স্কুল ছেড়ে সেখানে আসেন আরও অনেকে। প্রতিদিন সকালে মাদার তাদের দলে দলে ভাগ করে বিভিন্ন এলাকায় পাঠাতেন। তিনি বলতেন, সবাই তো আমাদের কাছে আসতে পারে না, আমাদেরই তাদের কাছে পৌঁছতে হবে। 1950 সালে মাদারের হাতে তৈরি হয় মিশনারিজ অফ চ্যারিটিজ, মাত্র 12 জন সদস্যকে নিয়ে। মাদার বলতেন, আমাদের লক্ষ্য গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন সেই মানুষগুলোর সেবা করা, যারা সমাজে উপেক্ষিত, যাদের সমাজ বোঝা মনে করে। Her simple living was from the very beginning, meaning after she started her own homes and even stepping out of Loreto Convent, her life was very, very simple, because she had to start something in her life which wasn't at all prepared, or it just happened to her. সেবাতেই ডুবেছিলেন মাদার, এতটাই যে একবার স্বয়ং পোপ এসেছিলেন। মাদার তখনও ব্যস্ত ছিলেন সেবায়। পোপ এসেছেন শুনে বিনীতভাবে বলেছিলেন, কাজ অসমাপ্ত রেখে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। মাদারের নিষ্ঠা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং পোপও। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। 5 দশকের শুরুতে কলকাতায় যক্ষ্মার প্রকোপ বাড়তে শুরু করে। হাসপাতালে উপচে পড়ে ভিড়, কেউ মেঝেতে, কেউ বা সিঁড়িতে, কেউ বা সেই পর্যন্তও পৌঁছতে পারতেন না। রাস্তায় পড়ে পড়ে সব শেষ। চারপাশের এই যন্ত্রণা চোখ এড়ায়নি মাদারের। একদিন তিনি সরাসরি চলে যান পুরসভায়, বলেন, আমাকেই একটা ঘরের ব্যবস্থা করে দিন, আমি রোগীদের সেবা করব। কালীঘাট মন্দিরের পাশে ভক্তদের একটা থাকার ঘর মাদারকে দেয় কলকাতা পুরসভা। সেখানেই 1952 সালের 22শে আগস্ট কলকাতা পেল নির্মল হৃদয়। শহরের বিভিন্ন হাসপাতালে যে রোগীদের জায়গা হতো না, তাদের আনা হতো এখানে। গরিবের সেবায় মাদারের এই অক্লান্ত পরিশ্রম বহু মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করে। অল্প সময়ে মিশনারিজ অব চ্যারিটিজে হু হু করে বাড়তে থাকে সদস্য সংখ্যা। প্রয়োজন হয়ে পড়ে বড় জায়গার। 1953 সালের ফেব্রুয়ারি মাসে মিশনারিজ অব চ্যারিটিজের সদর দপ্তর স্থানান্তরিত হয়, যা এখন পরিচিত মাদার হাউস হিসেবেই। প্রতিদিন এখানে ভিড় করতেন অসংখ্য মানুষ, হাজারো সমস্যা নিয়ে। মাদার মন দিয়ে প্রত্যেকের কথা শুনতেন। কখনো একটু হেসে সমাধান বাতলে দিতেন, কখনো আবার মাথায় হাত বুলিয়ে দিতেন। তাতেই অর্ধেক কষ্ট লাঘব হয়ে যেত। মাদারের হাত ধরে দেশ জুড়ে তৈরি হতে শুরু করে একের পর এক সেবা প্রতিষ্ঠান। মানসিক ভারসাম্যহীন অনাথ শিশুদের জন্য শিশু ভবন, মানসিক ভারসাম্যহীন মহিলাদের জন্য শান্তিদান, প্রতিবন্ধীদের জন্য দয়াদান। এই মানুষগুলি কাঁদলে মাদারের চোখে জল আসত। ওদের যন্ত্রণা নিজের করে নিতেন মাদার। তাই তো যে কুষ্ঠরোগীদের অনেকে ছুতে ভয় পান এখনো, তাদের সেবার জন্য মাদার তৈরি করেছিলেন গান্ধীজি প্রেম নিবাস। টিটাগড় ও খড়দার মাঝে রেললাইন বরাবর 10 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই আশ্রম। দেশ জুড়ে কুষ্ঠরোগের চিকিৎসার যে 16টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্যতম এটি। প্রেমনিবাস তৈরি হয়েছিল একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র হিসেবে। মাথার ওপর কোনো ছাদ ছিল না, কিন্তু মাদারের সদিচ্ছা দেখে টিটাগড় পুরসভা তাকে এই জমিটি দেয়। ধীরে ধীরে ইটের ওপর ইট গেঁথে সেখানে এই আশ্রম এবং পুনর্বাসন কেন্দ্র তৈরি করে মিশনারিজ অব চ্যারিটিজ। অনেকে বলেন, একে শুধু একটা আশ্রম বললে ভুল হবে, বরং এ এক মহীয়সীর সাহসের নজির। যে সাহস নিয়ে 6 দশকে দাঁড়িয়ে তিনি দেখিয়েছিলেন কুষ্ঠরোগীরা সমাজের বোঝা নয়। এটা যদি না থাকতো, মাদার যদি
কোনো সমস্যা না করতো তাহলে আমরা রাস্তাঘাটে সরে পচে মরে পোকামাকড়ে মরে যেতাম, একটা ওষুধ পেতাম না। লোকে আমাদের কি করতো, দেখে কুষ্ঠরোগী বলে গরম জল ছিটে মারতো। এক জন্ম করেছে, এক বুকে ধরে আমাকে মানুষ করেছে। আমি তো মরা ছিলাম আমি মাদারকে, যে আমরা নতুন জীবন দিয়ে দিয়েছে ওকে, আমরা আর কি বলবো, ধন্যবাদ ছাড়া আমাদের আর কিছু আমাদের দেওয়ার কোনো শক্তি নেই, এইটুকু আমি জানি। আজ এখানে শুধু কুষ্ঠরোগের চিকিৎসা হয় তাই নয়, মিশনারিজ অব চ্যারিটিজের সন্ন্যাসীরা যে নীলপাড় সাদা শাড়ি পরেন তা তৈরি করেন গান্ধীজি প্রেম নিবাসের আবাসিকরাই। মিশনারিজ অব চ্যারিটিজের বিভিন্ন শাখার জন্য পোশাক চাদরও তৈরি করেন এই মানুষগুলোই। পাশে জমিতে সবজি ফলান। যাদের সমাজ একসময় দূরছাই করত, তারাই মাদারের কাছে পেয়েছেন নতুন জীবন, জীবনের সম্মান। অনেকের হয়তো বাড়িতে জায়গা দেয়নি, এখানে এসে তারা মানে সম্মানের সহিত বাঁচার সুযোগ পেয়েছে। যেখানেই মানুষের দুর্দশা সেখানেই মাদার। দেশে, দেশের বাইরে, আজ বিশ্বের 133টি দেশে 470টি সেবাস্থলে কাজ করে চলেছে মাদারের মিশনারিজ অব চ্যারিটিজ। মানুষের জন্য কাজ করায় তার প্রাণ শক্তি ছিল অফুরান। দিন রাত জেগে কাজ করতেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, আমি ট্যাঙ্ক ভরে মানুষের প্রার্থনা নিই, সেটাই আমাকে শক্তি যোগায়। কখনো কখনো আবার রসিকতা করে বলতেন, কি করব, যিশু তো আমাকে থামতেই দেন না। 1979 সালে স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কার। 1980 সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন। God's love is infinite, full of tenderness, full of mercy, full of forgiveness, full of kindness, full of thoughtfulness. বিশ্বের নানা জায়গায় গড়ে ওঠে মাদারের সেবা প্রতিষ্ঠান। কলকাতার যিশুদের মা গোটা বিশ্বের মাদার। সারা জীবন যাদের দেখার জন্য অপেক্ষা করে মানুষ, তারা ছুটে আসতেন মাদারের কাছে। লেডি ডায়না, হিলারি ক্লিন্টন, এমনকি ইনিও। মারাদোনা ভারত বলতে মাদারকেই বুঝতেন। কলকাতায় এসে ফুটবলের রাজপুত্র বলেছিলেন, মাদারের শহরে একবার আসতেই হতো, তাই এই সুযোগ ছাড়িনি। মাদার বলতেন, খ্যাতি স্বীকৃতির থেকে তার কাছে অনেক দামি মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসাই তাকে করে তুলেছিল বিশ্বজননী। আজীবন ভালোবাসা বিলিয়েছেন বিনা শর্তে, পরিবর্তে কিচ্ছুটি চাননি। তাই 1997 সালের 5ই সেপ্টেম্বরের সকালে একটা খবরে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। সেদিন সকালে এক সিস্টারের কোলে মাথা রেখে শুয়েছিলেন। হঠাৎই বলেন, চলো বাড়ি যাই। মাদারের ঘরের দেয়ালে একটি যীশু খ্রিস্টের ছবি ছিল। সেদিকে মুখ ফিরিয়ে মাদার 3 বার বলেন, জেসাস, জেসাস, জেসাস। সেই ছিল তার শেষ কথা। Jesus said, I was hungry and you gave me to eat. Hungry not only for bread, hungry for love, for the word of God. I was naked and you clothed me, not only with a piece of cloth. Nakedness is that loss of that beautiful human dignity of the child of God, the dignity that have been created to love and to be loved. মাদার হাউসে উপচে পড়েছিল ভিড়। মাকে হারিয়ে কলকাতার চোখে জল। চোখ মুছেছিল গোটা বিশ্ব। মাকে শেষবার দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সকাল রাত হয়েছে, রাত হয়েছে ভোর। মাদারের মৃত্যু হয় 1997 সালে। পোপ ফ্রান্সিস সন্তায়নের জন্য মাদারের নাম ঘোষণা করেন গত 15ই মার্চ। 2003 সালে বিয়েটিফিকেশন স্তরে প্রবেশ করেছিল মাদারের নাম। সে বছর পোপ দ্বিতীয় জন পল প্রথমবার মাদারের অলৌকিক ক্ষমতার কথা জানান। এই সেই মনিকা বেসরা, যার নামের সঙ্গে মাদার টেরেসার নাম ওতপ্রোতভাবে জড়িত। একসময় প্রায় 1 যুগ আগে এই মনিকা বেসরার পেটে টিউমার হয়েছিল। চিকিৎসা হচ্ছিল। মাঝে মাঝেই গির্জায় যেতেন প্রার্থনা করতে। সেখানেই এক সিস্টারের মুখে শোনেন মাদারের কথা। মনিকার কথায় এরপরই একদিন মাদারের কথা ভাবতে ভাবতে তিনি একটি ক্রস পেটের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। উঠে দেখেন টিউমার মিলিয়ে গিয়েছে। মিরাকল। আমাকে 4-5 জন ডক্টর দিয়ে দেখলো, বলছে কি না মনিকার অপারেশন হবে না, অনেক সিরিয়াস আছে, ব্লাড লাগবে,
ভয় পেয়ে গেছে ডক্টর। পেটে এত বড় ছিল আর এরকম খাড়াই ছিলাম না, ব্যথায় আর সব সময় এরকম কঞ্জু ছিলাম। গির্জাঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মাদারের ছবি থাকে, একদম আলো আচলো আমার কাছে, এরকম চোখ বন্ধ করলাম, এরকম চমকে গেলাম। বলছে তারপরে এরকম ক্রস, যেখানে টিউমার ছিল গোটা, ওখানে এরকম ক্রস চিহ্ন করে তৈরি করে মেন্টালটা বসে দিয়ে কালো সুতো দিয়ে টাইট করে বাঁধিয়ে দিল কোমরে। তারপরে আমার অত দিন ঘুমে হয়নি। সেই দিন যে আমি কখন ঘুমিয়ে গেলাম, ঘুমার অবস্থায় টিউমারটা চলে গেছে। আজও মনিকা বেস্রার মন জুড়ে শুধুই রয়েছেন মাদার। মাদারের অলৌকিক ঘটনাটি ঘোষণা করেন পোপ ফ্রান্সিস 2015 সালে। বলেন, ব্রাজিলের এক বাসিন্দা জানিয়েছেন 2008 সালে তাঁর টিউমার সেরেছে মাদারের জন্য। ব্রাজিলবাসী ওই রোগী অবশ্য কোনোদিনই মাদারকে সামনে থেকে দেখেননি। দুটি অলৌকিক ঘটনা, তার ফলেই রবিবার সন্ত উপাধি পেতে চলেছেন মাদার টেরেসা। 4 সেপ্টেম্বর 2016 থেকে তিনি হবেন সন্ত টেরেসা। আলবানিয়ার অ্যাগনেস থেকে সন্ত টেরেসা, ভালোবাসার পথ চলা। আজও তার ভালোবাসা ভালোবাসতে শেখায়, অন্যের জন্য উজাড় করে দিতে শেখায়, শেখায় গরিব বাচ্চাগুলোকে বুকে টেনে নিতে, ঠিক মায়ের মতো। এবিপি আনন্দ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।